দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হরমোনজনিত রোগ। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম.এ. হালিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমরা কথা বলবো হরমোনজনিত রোগ নিয়ে। হরমোনজনিত অনেকগুলো রোগ আছে আমরা জানি। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে হরমোনজনিত রোগ বলতে আসলে আমরা কি বুঝি? হরমোন হলো আমাদের শরীরের নানা রকম যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেখান থেকে রস বের হয়ে রক্তের সাথে মিশে যায় এবং সারা শরীরে রক্তের সাথে মিশে গিয়ে বিভিন্ন রকম এক এক ধরনের হরমোন এক এক ধরনের কাজ করে থাকে। তো ওই হরমোনগুলো যদি বেড়ে যায় অথবা কমে যায় তাহলে শরীরের হরমোনের ইমব্যালেন্সের জন্য নানা রকম রোগ দেখা দিতে পারে। তো হরমোনজনিত রোগ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হরমোনগুলো নানা রকম কাজ করে থাকে। মানুষের যে জন্ম হয় স্পার্ম এবং ওভাম থেকে, সেটা তৈরি হয় কিন্তু হরমোন দ্বারা। ছেলেদের ক্ষেত্রে এক ধরনের হরমোন, মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের হরমোন। এবং স্পার্ম ওভাম যে মিলিত হয় সেটা হরমোনের প্রভাব রয়েছে। মায়ের জরায়ুতে যে একটা বাচ্চা ভ্রূণ আস্তে আস্তে ডেভেলপ করে সেটাও হরমোনের প্রভাবে। পৃথিবীতে একটা মানব শিশু যখন প্রথম ভূমিষ্ঠ হয়, অক্সিটোসিন নামক হরমোন জরায়ুর উপরিভাগকে কন্ট্রাকশন করে এবং নিচের ভাগকে মানে রিল্যাক্স করে এবং একজন মানব শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে একজন শিশুর তার শারীরিক মানসিক বৃদ্ধি এবং বিকাশ সব কিছুর সাথে কিন্তু হরমোন রিলেটেড। বয়ঃসন্ধিকাল যে শুরু হয় মানুষের, ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা হরমোনের জন্য এই বয়ঃসন্ধিকালের শুরু হয়। যদি হরমোনের তারতম্য দেখা দেয় তাহলে বয়ঃসন্ধিকালে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। মানুষের যৌবনকাল কিন্তু পুরোপুরি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং হরমোনের তারতম্য দেখা দিলে তার যৌবনের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। মানুষের যে মৃত্যু হয়, যখন সাপোজ একজনের কার্ডিয়াক অ্যারেস্ট হলো, শকে চলে গেলেন, তখন হরমোনগুলো কি করে শক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে, মানুষকে বাঁচানোর চেষ্টা করে। যে এই হরমোনগুলো হলো কর্টিসল হরমোন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এই সমস্ত হরমোন মানুষটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। যখন হরমোনগুলো ফেল করে তখন আসলে একজন মানুষ মারা যান। তাহলে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে কিন্তু হরমোনগুলো নীরবে কাজ করে যাচ্ছে, আমরা হয়তো বুঝতে পারি না। আচ্ছা, অর্থাৎ বলতে পারি যে হরমোন আসলে আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করছে। প্রত্যেকটা যে কার্যকলাপ আছে সবকিছুর সাথে কিন্তু হরমোন। আমি একটু হরমোনজনিত কিছু রোগের কথা জানতে চাই। আপনি বলছিলেন যদি হরমোন বেড়ে যায় তখন কিছু কয়েকটা রোগ হয়, আবার হরমোন কমে গেলেও হয়। তাহলে হরমোন বেড়ে গেলে কোন ধরনের রোগ হচ্ছে, হরমোন কমে গেলে কোন ধরনের রোগ হচ্ছে, আমি একটু শুরু করতে চাই। যেহেতু অনেকগুলো হরমোন রয়েছে, স্পেসিফিকলি আপনি একটু কথা বলছিলেন যে আসলে বয়ঃসন্ধিকাল নিয়ে আমরা একটা কথা বলছিলাম। একটু বয়ঃসন্ধিকালের ব্যাপারটা একটু জানতে চাই যে বয়ঃসন্ধিকালে কোন হরমোনগুলোর তারতম্য হলে কি কি রোগ দেখা দিতে পারে? ওকে, বয়ঃসন্ধিকালে মেইনলি আমরা বলবো যে ছেলেদের ক্ষেত্রে যদি টেস্টোস্টেরন হরমোন যেটা, সেটার যদি তারতম্য আধিক্য দেখা দেয় বা কোনো রোগ দেখা দেয় যেটার জন্য টেস্টোস্টেরন হরমোন বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে তার যে বয়সে বয়ঃসন্ধিকাল আসার কথা তার অনেক আগে চলে আসতে পারে। এরকম অনেক বাচ্চা আছে যে 5 বছর 6 বছর কিন্তু তার বয়ঃসন্ধিকাল চলে আসছে, সেটা তো আসার কথা না। ঠিক আছে, আবার এরকম বাচ্চাও আছে আমাদের কাছে যে 18, 19, 20 বছর 22 বছর হয়ে যাচ্ছে কিন্তু তার বয়ঃসন্ধিকাল এখনো শুরু হয়নি। তো এই যে হরমোনের তারতম্যের জন্য হয়েছে, এগুলোর কিন্তু চিকিৎসা আছে আপনার। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও যেমন অনেক মেয়ে আছে আমাদের কাছে আসে যে হয়তো তার 5 বছর বয়স কিন্তু তার যে একটা 18, 19 বছরে একটা মেয়ের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে চলে আসে। অনেক মেয়েদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা প্রিকশাস পিউবার্টি আমরা বলে থাকি, যে বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার আগেই তার বয়ঃসন্ধিকাল শুরু হয়ে যায়। তো এইটা এই ধরনের মেয়েদের মধ্যে দেখা যায় প্রবণতাটা বেশি। আমাদের আন্ডারে বেশ কিছু মেয়ে এরকম চিকিৎসাধীন আছে, তাদেরকে আমরা ইনজেকশন দিয়ে পিউবার্টিটাকে ডিলে করি। আবার অনেকেই আমরা এরকম ইনজেকশন যে বয়সে তার বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার কথা হচ্ছে না, সে মেয়ে ছেলে যাই হোক না কেন,
আমরা তাদেরকে ইনজেকশন দিয়ে কিন্তু পিউবার্টিটা শুরু আমি করাতে এখানে পারি। একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আমি একটু জানতে চাই এখান থেকে যে মেয়েদের কথা বলছিলেন, কিছু মেয়েদের হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা শুরু হওয়ার কথা মূলত হয়তো বা 12-13 বছরে গিয়ে শুরু হয়, অনেকেরই কিন্তু হচ্ছে 6 থেকে 7 বছরে শুরু হয়ে যায়, এরকমও কিন্তু হয়তো 6 বছর বয়সে শুরু হলে এটাকে আমরা প্রিকশনাস পিউবার্টি বলবো। আচ্ছা, সেটা চিকিৎসাটা আসলে ডিপেন্ড করবে তার কি কারণে এটা হয়েছে। এটা কিন্তু একটা কারণে, সিঙ্গেল একটা কারণে হয় না, অনেকগুলো কারণ। তার ব্রেইনের কারণ থাকতে পারে, তার পেটের কোনো কারণ থাকতে পারে, অনেকগুলো কারণ, হরমোনজনিত কোনো কারণ থাকতে পারে, তো অনেকগুলো কারণ থাকতে পারে। তো কারণ বের করে তারপরে আমরা চিকিৎসা দিই। যদি আর্লি এজে, যে বললাম, যদি বয়ঃসন্ধিকাল যে বয়সে শুরু হওয়ার কথা তার আগে চলে আসলে আমরা সাধারণত ইনজেকশন দিয়ে তার পিউবার্টিটাকে ডিলে করি। একটা নির্দিষ্ট বয়সের সাপোজ 9 বা 10 বছর পর্যন্ত ইনজেকশন দিয়ে পিউবার্টিটা স্টপ করে রাখি। যদি স্টপ না করি তাহলে তার উচ্চতা বাড়বে না, সেক্ষেত্রে আমরা একটু ডিলে করে তারপরে আবার ছেড়ে দিই এবং তার যে নর্মাল পিউবার্টি সেটা শুরু হয়ে যায়। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে উচ্চতার কি সম্পর্ক রয়েছে? এটা আমি মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সরাসরি রিলেটেড যে তা কিন্তু নয়। দেখা যায় যে একটা ফিমেইলের যদি তার নর্মাল পিউবার্টি আসার কথা 11 বছর বা 12 বছর বয়স, তার যদি 6 বছর বয়সে যদি চলে আসে, তাহলে পিউবার্টি আর্লি এজে শুরু হওয়ার জন্য তার বোনের যে ম্যাচুরিটিটা আগে শুরু হয়ে যাবে। তো বোন ম্যাচিউরড হয়ে গেলে তখন কিন্তু তার দেখা যাবে উচ্চতাটা কিন্তু আর বাড়ছে না। এপিফাইজিয়াল ক্লোজার আমরা বলি, এপিফাইসিস আছে, এটা যদি ক্লোজ হয়ে যায় তখন তার উচ্চতাটা বাড়বে না। সেজন্য আমরা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ইনজেকশন দিয়ে ডিলে করি পিউবার্টিটাকে, যাতে তার অন্যান্য জিনিসগুলো ভালো মতো ম্যাচিউর হয় এবং উচ্চতাটা যাতে সঠিক। আচ্ছা, আপনি ইনজেকশনের কথা বলছিলেন, এই ইনজেকশনের পরবর্তীতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া? না, ইউজুয়ালি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কারণ এটা ন্যাচারালি যে ইনজেকশনটা শরীর থেকে রিলিজ হয় সেটাই আমরা তাকে ইনজেকশনের মাধ্যমে দিই। সো এটা আলাদা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আরেকটা বিষয় হলো যে এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা চিন্তা করে কিন্তু অনেকেই চিকিৎসা নিতে চান না, যে আমার মেয়েকে বা আমার ছেলেকে এরকম ইনজেকশন দিব, ডাক্তাররা সঠিক বলতেছে কিনা, আমার পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, এই ভয়ে কিন্তু অনেকেই ইনজেকশন নিতে চান না। এখন আপনি বলেন, যার বয়স 6 বছর বয়সে যার পিউবার্টি শুরু হয়েছে এবং যার উচ্চতা ধরেন যে একেবারেই শর্ট স্ট্রেচার, তার উচ্চতা বাড়েনি, এর চেয়ে কি জটিলতা হতে পারে একটা ছেলে বা মেয়ের জীবনে? এর চেয়ে খারাপ ভবিষ্যৎ আসলে আর কি হতে পারে? হ্যাঁ। আচ্ছা, আমি এতক্ষণ মেয়েদের নিয়ে কথা বললাম, এবার একটু ছেলেদের বিষয়ে একটু কথা বলতে চাই। অনেক ছেলেরই দেখা যায় পিউবার্টির পরে দাড়ি গোঁফ হচ্ছে না, দাড়ি গোঁফ গজাচ্ছে না, তো এটার পেছনে হরমোন কতটুকু দায়ী? হরমোন তো অবশ্যই দায়ী বলবো। কারো এরকম আছে যে হয়তো বংশের মধ্যেই দাড়ি গোঁফের প্রবণতা কম আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা হরমোন পরীক্ষা করে নর্মাল পাচ্ছি। যদি তার হরমোন নর্মাল থাকে সেক্ষেত্রে এটা অত বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। তবে কারো ক্ষেত্রে কোনো ডিজিজ কন্ডিশন বা হরমোনের কোনো ডিসঅর্ডারের জন্য তার এই সমস্যাটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কি হরমোনের জন্য তার এই সমস্যাটা দেখা দিয়েছে বা কোন কন্ডিশনের জন্য তার এই সমস্যাটা দেখা দিয়েছে সেটাকে ট্রিটমেন্ট করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু সমাজে কিন্তু একটা কুসংস্কার আছে যে এইসব ছেলেদের দাড়ি গোঁফ হচ্ছে না তাদেরকে কিন্তু ইনফার্টাইল বলে দেওয়া হয়, যে আসলে তার ফার্টিলিটির মধ্যে একটা সন্দেহ থাকতে পারে। সবসময় যে এরকম থাকে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, এটা তো অবশ্যই একটা রিলেটেড বিষয় তো আছেই। হ্যাঁ, রিলেটেড একটা বিষয় আছে, কিন্তু সবার ক্ষেত্রে যে ইনফার্টিলিটি হবে তা কিন্তু নয়। আচ্ছা, আবার উল্টোটাই যদি একটু বলি, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে কম বয়স থেকে হচ্ছে মুখে অনেক বেশি লোম বা দাড়ি গোঁফের মতো অনেক কিছুই হচ্ছে গজায় হচ্ছে মুখে চারিদিকে, তো সেটির চিকিৎসাটা আসলে কি এবং এটার জন্য কোন হরমোনগুলো? সেটাও অনেকগুলো কারণ হতে পারে, যে এটাকে আমরা হার্সুটিজম বলি, অবাঞ্ছিত লোম। সেটা ইউজুয়ালি আপনার রিপ্রোডাক্টিভ এজেই সাধারণত হয়ে থাকে আর কি। তো আমরা মোস্ট কমনলি যেটা পাই সেটা হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম নামে একটা ডিজিজ আছে। এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্টদেরকে আমরা সবচেয়ে বেশি পাই। অবাঞ্ছিত লোম হয়, ওজন বেড়ে যায়, অনিয়মিত মাসিক হয়, ঘাড় কালো হয়ে যায়, বগলের নিচ কালো হয়ে যায়, ঠিক আছে, বিয়ে হলে দেখা যায় বাচ্চা হচ্ছে না, এই ধরনের ম্যানিফেস্টেশন নিয়ে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্টরা আসে। এছাড়াও আরও কিছু ডিজিজ আছে, যেমন কুশিং সিনড্রোম নামে একটা হরমোনজনিত সমস্যা আছে, কর্টিসল হরমোন বেড়ে গেলে এটা হতে পারে। তারপরে বাইরে থেকে যদি কেউ মানে টেস্টোস্টেরন ইনজেকশন নেয়, বিশেষ করে যারা খেলাধুলা করে, অ্যাথলেট, বেশি এনার্জির জন্য, তারা বাইরে থেকে এক্সোজেনাস যদি টেস্টোস্টেরন নেন সেক্ষেত্রে কিন্তু তার অবাঞ্ছিত লোম হতে পারে। কারো ক্ষেত্রে দেখা যায় যে ওভারিতে টিউমারের জন্য
কিন্তু এরকম হতে পারে, বা অ্যাড্রেনাল গ্রন্থি যেখান থেকে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোনগুলো রিলিজ হয় সেখান থেকে টিউমারের জন্য কিন্তু। আমরা কথা বলছিলাম পিসিওএস নিয়ে, আমি এবার একটু পিসিওএস নিয়ে কথা বলতে চাই। পিসিওএসটা আসলে কি? পিসিওএস হলো এই যে সিনড্রোম, একটা অনেকগুলো ম্যানিফেস্টেশনের একটা কম্বিনেশন, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল ডিজিজ নয়, ঠিক আছে? তো এটা সাধারণত রিপ্রোডাক্টিভ এইজের মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটি অনেকগুলো কারণের জন্য হয়, মাল্টিফ্যাক্টোরিয়াল আমরা বলি, ঠিক আছে? এই ধরনের মেয়েদের দেখা যায় অবাঞ্ছিত লোম হয়, তারপরে দেখা যায় বগলের নিচ কালো হয়ে যায়, ঘাড় কালো হয়ে যায়, ঠিক আছে? অনিয়মিত মাসিক হয়, ওজন বাড়তে থাকে, মাসিক অনেক দিন 3, 4, 5, 6 মাস চলে যাচ্ছে, তার পিরিয়ড হচ্ছে না, আবার পিরিয়ড যখন শুরু হবে দেখা যাবে অনেক বেশি ব্লিডিং হচ্ছে। এই ধরনের ম্যানিফেস্টেশন নিয়ে সাধারণত পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মেয়েরা আমাদের কাছে আসে আর কি। আচ্ছা, তো পিসিওএস নিয়ে যখন আপনাদের কাছে মেয়েরা আসে, কম বয়সী মেয়েরাই কিন্তু অনেক বেশি আসে পিসিওএস নিয়ে, তখন আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আমরা চিকিৎসা দেওয়ার আগে আসলে আমরা তাকে ইভালুয়েশন করি, কনফার্ম করি ডায়াগনোসিস যে আসলে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম নাকি অন্য কোনো কারণে এরকম ম্যানিফেস্টেশন দেখা দিয়েছে। অবাঞ্ছিত লোম হলেই যে সেটা পিসিওএস তা তো নয়। একটু আগে যে বললাম যে অনেকগুলো কারণে কিন্তু পিসিওএস হতে পারে, তাহলে আমরা আসলে পিসিওএস কিনা সেটাকে আগে কনফার্ম করি না। তো কনফার্ম করার জন্য আমরা প্রথমে তার যে লক্ষণগুলো আছে সেগুলো দেখি, তারপরে কিছু হরমোনের পরীক্ষা আছে, যেমন আমরা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন পরীক্ষা করি, প্রোল্যাকটিন পরীক্ষা করি, এলএইচ এফএসএইচ নামক পিটুইটারি গ্রন্থির দুটি হরমোন আছে, এদের আমরা রেশিওগুলো দেখি, আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার যে ওভারিতে সিস্ট আছে কিনা। আচ্ছা, একটা প্রশ্ন এখানে একটু যুক্ত করতে চাচ্ছি। পিসিওএস রোগী যারা রয়েছে তাদের যদি তারই সাথে যদি থাইরয়েডের কোনো সমস্যা থেকে থাকে, হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, সেই ক্ষেত্রে কি হচ্ছে পিসিওএস এর যে লক্ষণগুলো সেগুলো কি বেশি দেখা যায়? না, বিষয়টা এরকম নয়, তবে থাইরয়েড, হাইপোথাইরয়েড থাকলে সাথে যদি তার পলিসিস্টিক ওভারি থাকে, কিছু ফিচার মিল আছে, আচ্ছা, সেক্ষেত্রে তো বেশি দেখা দিতে পারে। আচ্ছা, পিসিওএস এর একটু চিকিৎসা একটু জানতে চাচ্ছিলাম। পিসিওএস এর কি চিকিৎসা দিয়ে থাকেন যদি কনফার্ম হয়ে থাকে? কনফার্ম যদি হয় তাহলে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন দিই। লাইফস্টাইল মডিফিকেশনটা তাদের চলাফেরা হবে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর মতোই, বা ওজন বেড়ে গেলে যেভাবে আমরা বলি যে খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে, ফাস্টফুড, চকলেট, আইসক্রিম, চিনি, মিষ্টি, গুড়, মধু, কোক, নুডলস, আলু, চিপস এগুলো বাদ দিতে হবে, এবং আপনার সবজি অনেক বেশি খাবেন, ভাতের পরিমাণ কম খাবেন, মিষ্টি জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করবেন, প্রতিদিন 1 ঘন্টা হাঁটবেন, এগুলো লাইফস্টাইল মডিফিকেশন করবেন। তারপর কিছু ওষুধ আছে, কিছু হরমোনের ওষুধ আছে, সাধারণত আমরা পিল দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। পিলটা কি ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মতোই, তো এগুলো দিয়ে চিকিৎসা করি। মেটফরমিন জাতীয় ওষুধ আছে, যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, তখন মেটফরমিন দিলে এই ওষুধটা রেজিস্ট্যান্সটা কমিয়ে রাখে। যাদের অবাঞ্ছিত লোম আছে তাদেরকে আমরা দেখা যায় যে অ্যান্ড্রোজেন রিসেপ্টর ব্লকার, স্পাইরোকার্ড জাতীয় বা এই টাইপের আরও কিছু ওষুধ আছে, সেগুলো দিয়ে আমরা রিসেপ্টরটা ব্লক করি, এতে করে তার অবাঞ্ছিত লোমটা কম আসবে। এই টাইপের চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, পিসিওএস এর মূলত যে মূল চিকিৎসাটা কথা বললেন সেটা হচ্ছে আসলে একটা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং ডাক্তার যে হরমোনের যে চিকিৎসাগুলো দিবেন সেগুলোকে সঠিকভাবে। ডাক্তার তো অনেকগুলো চিকিৎসার কথাই আসলে বলেন, কিন্তু রোগীরা আসলে কতটুকু শোনেন, এখানে একটা প্রশ্ন থাকে। তো হেলদি লাইফ মডিফিকেশনের কথা যেটা বলছিলেন যে হেলদি লাইফস্টাইল মেইনটেইন করতে হবে, সেই ক্ষেত্রে আসলে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, সেই বিষয়ে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, ছোট করে একটু জানতে চাই যে তাদের খাদ্যাভ্যাসে কি কি থাকা দরকার। না, খাদ্যাভ্যাসে যে একটু আগে বললাম যে মুখে যে খাবার মিষ্টি লাগবে সেটা তারা অ্যাভয়েড করবেন, এবং একটা প্লেট মডেল যদি বলি, যদিও আমরা ডায়াবেটিসের রোগীর জন্য এটা বলে থাকি, কিন্তু যাদের ব্যালেন্স ডায়েট দরকার তাদের জন্য এই প্লেট মডেলটা আমরা সবাই ফলো করতে পারি, সেটা পলিসিস্টিক থাকুক অথবা না থাকুক। একটা প্লেটের অর্ধেক সবজি থাকবে, বাকি অর্ধেকটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগে থাকবে শর্করা জাতীয় খাবার, আরেক ভাগে থাকবে হলো প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, এই খাবারগুলো থাকবে। তাহলে মোট কথা হলো যে একটি প্লেটের অর্ধেক থাকতে হবে সবজি, কিন্তু আমাদের সবজিটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে প্যাটার্নটা হলো যে একটি প্লেটের ধরেন যে 10 ভাগের 1 ভাগ থাকবে সবজি, আর বাকিটা পুরোটাকে আমরা
ভাত দিয়ে বা শর্করা দিয়ে আমরা খাবার গ্রহণ করি। তো শর্করা জাতীয় খাবার বেশি খেলে সঙ্গত কারণে ইনসুলিন বাড়ে। তো ইনসুলিন যখন বাড়বে তখন এটা একটা অ্যানাবলিক হরমোন, সে কি করবে, ওজন বাড়াতে থাকবে। ওজন যত বাড়বে পলিসিস্টিক ওভারি সিনড্রোম তত খারাপ হতে থাকবে। আমরা হরমোনজনিত রোগ নিয়ে কথা বলছিলাম, একটু খুবই সাধারণ দুটো হরমোনজনিত রোগ আছে, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। তো এই থাইরয়েড নিয়ে একটু কথা বলতে চাই। থাইরয়েডের রোগগুলো আসলে কেন হয়ে থাকে? আসলে দুটি রোগ বললেন, একটি হরমোন বেড়ে যাওয়া যেটাকে হাইপারথাইরয়েডিজম বলে, আর একটা হলো হরমোন কমে যাওয়া হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজমটাই অনেক বেশি কমন আর কি, হাইপারথাইরয়েডিজমটা একটু কম হয়। তো হাইপোথাইরয়েডিজম সাধারণত আমাদের দেশে বলি যে অটোইমিউন ডিজিজ। অটোইমিউন থাইরয়েড গ্রন্থির সেল আছে, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সেলগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হতে থাকে এবং থাইরয়েড হরমোনের প্রোডাকশন কমতে থাকে আর কি। এটা সাধারণত বংশগত প্রবণতা থেকে হয়। তো একই পরিবারের মধ্যে ধরেন বাবা মায়ের থাইরয়েড হরমোনের সমস্যা আছে, তার সন্তানদের কিন্তু এই হাইপোথাইরয়েডিজম দেখা দিতে পারে। সেই জন্য যে সমস্ত ফ্যামিলিতে একজনের থাইরয়েড আছে তাদের পরিবারের সবাইকে কিন্তু হরমোন পরীক্ষা করে দেখতে হবে যে তাদেরও আবার হাইপোথাইরয়েডিজম দেখা দিয়েছে কি দেয়নি। এছাড়াও এই বংশগত প্রবণতা বা অটোইমিউন ডিজিজ এর যে কজ আছে সেটি ছাড়াও, যেমন থাইরয়েড গ্রন্থি আমি কেটে ফেললাম, কোনো কারণে সার্জারি করলাম, একটা ক্যান্সার হলো, আমি কেটে ফেলে দিয়েছি থাইরয়েড গ্রন্থি, সেক্ষেত্রে কিন্তু হরমোন কমে যেতে পারে। রেডিয়েশনের জন্য অনেক সময় ক্যান্সারের কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া হয়, সেক্ষেত্রে তার কিন্তু এই হরমোন কমে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে থাইরয়েডাইটিস হয়, ক্ষণস্থায়ী থাইরয়েড গ্রন্থির প্রদাহ হয়, সেক্ষেত্রেও কিন্তু। আচ্ছা, স্পেসিফিকলি আমি একটু হাইপোথাইরয়েডিজম নিয়ে কথা বলতে চাই, যেহেতু হচ্ছে হাইপোথাইরয়েডিজমের সংখ্যাটাই বেশি। হাইপোথাইরয়েডিজম যাদের হয়ে থাকে তাদের কি কি লক্ষণ থাকে সেটা জানতে চাই, এবং পাশাপাশি তাদের চিকিৎসাটা কি রয়েছে। লক্ষণ হলো যে প্রথমত তার দেখা যাবে ওজন বেড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, খাবার দাবার সবই ঠিক আছে, দেখা যায় তার ওজন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, মুটিয়ে যাচ্ছে, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড অনিয়মিত হচ্ছে, পিরিয়ড শুরু হলে শেষ হতে চায় না, অনেক বেশি ব্লিডিং হচ্ছে। কারো কারো দেখা যায় বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, কারণ কনস্টিপেশন দেখা দেয় কারো কারো ক্ষেত্রে। কারো এরকম হয় যে সারাদিন ক্লান্তি বোধ হয়, ফ্যাটিগিবিলিটি আমরা বলে থাকি। কারো দেখা যায় যে ভিটিলিগো, যে আমরা বলি যে সেতী রোগের মতো, এরকম কিছু ম্যানিফেস্টেশন নিয়েও কিন্তু আমাদের কাছে পেশেন্টরা আসেন। হ্যাঁ, ঠিক আছে। তো এই ধরনের ম্যানিফেস্টেশন নিয়ে আসলে অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না, দেখা যায় যে বর্ডার লাইন আছে, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে রুটিন পরীক্ষার অংশ হিসেবে দেখা যায় যে তার টিএসএইচ বেশি আছে, সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা তারপরে কনফার্ম করেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, হাইপোথাইরয়েডিজমের চিকিৎসাটা আসলে কি দেওয়া হয়ে থাকে সেই ব্যাপারে একদম ছোট করে একটু জানতে চাই। হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা লাইফ লং তাকে মানে লিভোথিরক্সিন সোডিয়াম বা থাইরক্সিন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা বলি, যে এই চিকিৎসাটাকে সাধারণত সারা জীবন কিন্তু কন্টিনিউ করতে হয়। অনেকেই ভালো হয়ে যান, একটু আগে যেটা বললেন যে একটু ভালো হয়ে গেলে রোগীরা কিন্তু ডিসকন্টিনিউ করে এবং তার ধারণা যে ভালো হয়ে গেছি। মনে রাখতে হবে যে সাধারণত হাইপোথাইরয়েডিজমের যে ওষুধ আছে এটা সারা জীবন, যতদিন এই পৃথিবীতে তিনি বেঁচে আছেন ততদিন তাকে কন্টিনিউ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে থাইরয়েড হাইপোথাইরয়েডিজমে যে রোগীরা রয়েছেন তাদের ওষুধটা আসলে আজীবন খেতে হবে এবং হচ্ছে কোনোভাবে সেটা আসলে স্কিপ করবার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।